আপনার কি মেজাজ সবসময় খিটখিটে থাকছে? বেশ কিছুদিন ধরে খেয়াল করুন তো, সবার উপরেই খুব খিটখিট করছেন, ঝগড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো খুব সমস্যার। জানেন কি, এটারও একটা কারণ আছে। সেই কারণটা আসলে কি? বা ধরুন শাশুড়ি বৌমার ঝগড়া, এ তো চিরন্তন, প্রত্যেকটা বাড়িরই ঘটনা। তো এই ঝগড়া কেন হয়? এর পেছনেই বা কারণ কি? কিভাবে এই ঝগড়া থামানো যায়? আপনি কি করবেন? বা মেনোপজ হওয়ার পর মহিলাদের কোথাও কি একটা মানসিক স্থিরতা বা মানসিক অবস্থার পরিবর্তন হয়? মেনোপজ হওয়ার পর মানসিকভাবে মহিলাদের মধ্যে কোনো সমস্যা কি তৈরি হয়? বা যারা ছেলে জন্মেও মেয়ে হতে চান, বা যারা মেয়ে হয়ে জন্মেও পরবর্তীতে ছেলে হতে চান, মানে রূপান্তরকামী, তাদের কি কোথাও মানসিক সমস্যা আছে? নাকি চিকিৎসা বিজ্ঞান কি বলছে, মনোবিজ্ঞান কি বলছে, তারা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক? এটা হতেই পারে। এই পুরো বিষয়টি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন ডক্টর রঞ্জন ভট্টাচার্য। মনোচিকিৎসক রঞ্জন ভট্টাচার্যের কাছে আসুন, আমরা এই কঠিন এবং গভীর সমস্যাগুলোর সমাধান জেনে নিই খুব সহজভাবেই। যারা ট্রান্সজেন্ডার হয়, বা ধরুন এমন অনেক বাচ্চা থাকে যে ছোট থেকেই দেখি যে সে ছেলে, মানে তার লিঙ্গ যদি দেখায় সে ছেলে, কিন্তু সে মেয়েদের মতো আচরণ করছে, বা বড় হয়ে সে ট্রান্সজেন্ডার হচ্ছে, ছেলে থেকে মেয়ে রূপান্তর হচ্ছে বা মেয়ে থেকে ছেলে, সেটা যাই হোক তার ব্যক্তিগত, আমি কাউকে আঘাত করছি না, কিন্তু সমাজ বলে তারা নাকি মানসিক রোগী। খুব দুর্ভাগ্যজনক। আমাদের এই LGBTQIA একটা কমিউনিটি আমরা বলি, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ইন্টারসেক্স, ট্রান্সসেক্সুয়াল, কুয়ের, অ্যাসেক্সুয়াল। তারপর ব্যাপারটা হচ্ছে, এটা নিয়ে আমরা অনেক আন্দোলনও করেছি। এর আগে আমাদের যখন ইন্ডিয়ান পেনাল কোড ছিল, তখন 377 নম্বর একটা সেকশন ছিল, যেখানে বলা হয়েছিল আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্স, যেমন আমাদের নেচারের বিরুদ্ধে যে এগুলো সেক্সুয়াল, যেমন অ্যানাল ইন্টারকোর্স, এবং যারা দুজন হোমোসেক্সুয়াল পার্সন যখন আসছেন তারা একটা করতে নেই। এবং আমাদের কিনসলি বলে একটা স্কেলে দেখা গেছে আমরা কেউই না এক্সক্লুসিভ হেটেরোসেক্সুয়াল নই, প্রত্যেকের মধ্যে সিগময়েড ফ্রয়েডও বলেছেন লেটেন্ট হোমোসেক্সুয়ালিটি বা লেসবিয়ানিজম আছে। এইবারে আমাদের যখন ট্রান্সজেন্ডার পার্সন আছে, সে কী চাইছে, তার বায়োলজিক্যাল সেক্স সেটা 46XX হলে আমরা জানি মহিলা, এবং 46XY হলে পুরুষ, কিন্তু শরীরে সে চাইছে হচ্ছে পুরুষ হতে, ভেতরে তার 46XX। এইবারে আমার রোল, আমার রিসেন্ট অনেকগুলো পেশেন্ট এসছে যাদের টপ সার্জারি এবং বটম সার্জারি বলে। টপ মানে উপরের সার্জারি, সেখানে ব্রেস্ট আপলিফমেন্ট হতে পারে, অথবা বটম সার্জারি করা, সেখানে ভ্যাজাইনোপ্লাস্টি করা হতে পারে। তা এখানে একটা জায়গায় বারবার না একটা অবসেশনে চলে যায় যে আমাকে না আরও নিখুঁতভাবে নারী বা নিখুঁতভাবে পুরুষ হতে হবে। এইটা একটা ডেঞ্জারাস থিং। আমরা জানি যে বিখ্যাত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের কথা, সেখানে হরমোনাল থেরাপির দিক থেকে অনেক কিন্তু প্রতিবন্ধকতা রয়েছে, যেগুলো কিন্তু আমাদের অত্যন্ত সতর্কভাবে পালন করতে হয়। কিন্তু একটা মানুষের যে নেচার, সেটার বিরুদ্ধে যাটা না, এবং সবচেয়ে বড় হচ্ছে পাহাড়টা মাথায় ভেঙে পড়ে হচ্ছে বাবা মার উপর যখন এটা ডিসক্লোজ হয়। তাই এই পপুলেশনগুলো আমাদের কাছে ভীষণই ভ্যালুয়েবল, কারণ একটা ইন্ডিভিজুয়াল জিনিস, মানুষের চয়েস, তার প্রত্যেকের বেঁচে থাকার অধিকার রয়েছে, এবং সেটা আমাদের সংবিধানের 21তম মৌলিক অধিকারের মধ্যে পড়েই আছে। তাই আমরা সেটাকে বঞ্চিত করতে পারি না। আমাদের সমাজকে আরও উদারমনস্ক হতে হবে। অবশ্য এতটাই উদার নয় যে আমাদের পাশ্চাত্যের মতো ভুলে যাই আমাদের যে প্রাচ্যের যে বৈশিষ্ট্য, সেগুলোকে রেখেই কিন্তু সেটা করতে হবে। ছোটবেলায় ধরুন ছেলে হয়েছে এবং আমি চাইতাম মেয়ে, এরকম অনেক মা বাবাকে দেখা যায় যে তাকে, সে ছেলে হওয়ার পরেও তাকে মেয়ের মতো করে সাজানো। অনেকে বলে থাকেন এটা নাকি ভুল, মানে ছোটবেলা থেকেই একটা মেয়েলি ভাব তাকে মা বাবাই বা সেই মাই এনে দিচ্ছে। এটা কি সত্যি, সেই বাচ্চাটার মধ্যে সেই এফেক্টটা কি পড়ে? খুব সিরিয়াস প্রশ্ন। এটা একটা অবদমিত একটা ইচ্ছে থাকেই, কিন্তু শিশু জন্মানোর পর থেকে অনেক রকম পেরেন্টিং হয়। পেরেন্টিংয়ের জন্য আমাকে বিদেশে 1 মাস ওয়ার্কশপ করতে হয়েছে, সেখানে 21 দিন শেখানো হয় রোল অফ মাদার ইন পেরেন্টিং, এবং ইন্ডিয়ান ফাদাররা কিচ্ছু জানে না পেরেন্টিংয়ের, অ্যাবসলিউটলি জানে। সেখানে 7 দিন শেখানো হয় রোল অফ ফাদার ইন। বাবারা রেগে যাবে, বাবারা দেখুক। এবং বিপ্ল্যাব বলে হয়, বিহেভিয়ার অ্যান্ড পেরেন্টিং ল্যাবে প্রফেসর অ্যারিয়াল কেলের, ইউনিভার্সিটি কলেজ অফ লস অ্যাঞ্জেলেসে আমাদের এই বিগ বস খেলার যে প্রতিযোগিতা হয়, সেরকম দেখানো দুজনকে একসাথে রাখা হয় একটা ঘরে, বাবাকে আর বাচ্চাকে। সেখানে মা ঢুকবে না, এবং বাচ্চাটা বাবার মাথায় ঝুঁটি বেঁধে দিচ্ছে, বাবার পিঠে উঠে যাচ্ছে, ঘোড়া বানাচ্ছে, আবার বাবা কখনো কখনো তাকে করছে, খাওয়াতে গিয়ে ভুলভাল করে ফেলছে। কিন্তু দেখা যাচ্ছে যে বাবা হচ্ছে সেই ফিগার যে হচ্ছে স্পাইডারম্যান, সুপারম্যান, হিম্যানের মতো উইকেন্ডে আসবে, এবং সেখান থেকে সেটা চমকপ্রদ কিছু করবে, অ্যাডভেঞ্চারাস, সাহসটা বাড়াবে। আর মা হচ্ছে দৈনন্দিন প্রয়োজনের প্রত্যেকটা কাজে লাগবে। মা আজকে আমার স্কুলের এটা লাগবে, মা আমার পিরিয়ড শুরু হয়ে গেছে, আমার স্যানিটারি ন্যাপকিন লাগবে, এগুলো কোনোদিনও বাবাকে বলবে না।
কিন্তু মা হচ্ছে নিরাপদ আশ্রয়টা দেবে রোজ প্রয়োজনে, আর বাবা হচ্ছে সে একটা অ্যাডভেঞ্চারাস জায়গায়। তাই বাবা মা পেরেন্টিং হচ্ছে একটা যৌথ দায়িত্ব, দুজনে মিলে একসাথে করতে হয়। এইবারে মজার পেরেন্টিংগুলো যদি বলি, যে সমস্ত মায়েরা বাচ্চাকে আগলে আগলে রাখে, ইনভ্যারিয়েবলি তাদের ভবিষ্যতে কিন্তু ওই বৌমারা এসে শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠানোর মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ একটা অদ্ভুত পাওয়ার স্ট্রাগল হয়। বউ এসে চায় স্বামীকে পূর্ণ কর্তৃত্ব নিতে, আর শাশুড়ি চায় মানে এটা হচ্ছে বাবুর মায়েদের, তাই বাবুর মা, খোকা বাবু এরকম। তারপরে কি হচ্ছে, তাকে আগলে আগলে রাখলে ফলে কি হচ্ছে, একটা জায়গায় আমরা যদি দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দেখি, 6 বছর বয়সে যখন তাকে আলাদা করে দেওয়া হয়, তখন মানে তিনি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যে আমার খুব ভয় লেগেছিল, কষ্ট হয়েছিল, কিন্তু আমাদের ঠাকুরবাড়ির ঐতিহ্য, এটা তো কিছু করার নেই। আমরা যদি তারে জামিন পর সিনেমায় দেখি, যখন ঈশান নন্দকিশোর অবস্থাকে যখন হোস্টেলে পাঠানো হচ্ছে, তখন তার ভয় লাগছিল, मैं कभी बतलाता नहीं বলে গানটা হয়েছিল। তা আমাদের একটা জায়গায় সেই ধীরে ধীরে চাইল্ডের একটা স্টেপ আছে, আমরা বলি এরিকসনের 8 স্টেজ অফ লাইফ সাইকেল। যা পেঁয়াজের খোসার মতো পেঁয়াজে বলেছে যে 4টে স্তরে আমাদের শিশু মনস্তত্ত্বের বিকাশ হয়। সেগুলো বড় বড় বই আছে, এরকম 4টে বই মাথায় দিয়ে আমার দুবার সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয়ে গেছিলো পড়তে। তা আমরা সেই জায়গাগুলো একটু আসি, পেরেন্টিংয়ের জায়গাগুলো ভালো করে বুঝি, এবং মনে রাখতে হবে যে পেরেন্টস শুড বি ফ্রেন্ডলি বাট দে কুড নেভার বিকাম ফ্রেন্ডস। বাবা মা ভাবে যে শিং ভেঙে আমরা বাচ্চার একদম বন্ধু হব, কোনোদিন হতে পারবে না। তাই বাচ্চার বন্ধুর মতো হওয়ার চেষ্টা করুন, বন্ধু কখনো হবেন না। মেনোপজের পর অধিকাংশ মহিলাই কি মানসিক সমস্যায় ভোগেন? মহিলাদের কোনো মানসিক সমস্যা হয় না, যেটা হয় আমাদেরই হয়। মেনোপজটা আসার সময় তাদের একটু খিটমিটে তিরিক্ষি মেজাজ হয়ে যায়, কারণ একটা সময় যেহেতু ইস্ট্রোজেন হরমোন যতদিন নারী দেহে ফল্গু ধারার মতো প্রবহমান হবে, ততদিন মন এবং শরীর দুটোই ভালো থাকবে। ইস্ট্রোজেনটা কখন কমে যায়, একটা হচ্ছে ধরো মেনস্ট্রুয়াল সাইকেলের মাসিকের শেষ 7 দিনটা খুব খিটমিটে মেজাজ হয়ে যায়, আমরা বলি প্রি মেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার। প্রেগনেন্সিতে থ্রু আউট দ্য প্রেগনেন্সি ইস্ট্রোজেন নেই, প্রোজেস্টেরন দাদাগিরি দেখাচ্ছে। যেই ডেলিভারি হয়ে গেল, ঝাপাস করে প্রোজেস্টেরনটা নায়াগ্রা জলপ্রপাতের মতো পড়ে গেল, তখন পোস্টপার্টাম কিছু সাইকোসিস বা ডিপ্রেশন হয়। আর মেনোপজ যখন আসবে, শুধু মেনোপজ কেন, মেয়েদের ছেলেদের অ্যান্ড্রোপজও আসে। অ্যান্ড্রোপজের কথা আমরা বলি না, টেস্টোস্টেরন এদিকে কমে যাচ্ছে, তখন যখনই হবে তখন একটা খিটমিটে মেজাজ, রাগ, বিরক্ত ভাব এগুলো চলে আসে, একটা সাপোর্ট দরকার। আর্টিফিশিয়াল মেনোপজ মানে যাদের ক্ষেত্রে আগেই জরায়ু বাদ হয়ে যাচ্ছে, 32-33 বছর বয়সে জরায়ু বাদ, তাদের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। আগে আমরা ইস্ট্রোজেন পিল দিতাম, লো ডোজ একটা কনজুগেটে, কিন্তু তাতে দেখা যায় কিছু ব্রেস্ট ক্যান্সারের চান্স বেড়ে যায়। কিন্তু এখন আমাদের যে সমস্ত অ্যান্টি ডিপ্রেশন ওষুধগুলো আছে, SSRI, SNRI, দারুণ কাজ করে। এবং পোস্ট মেনোপজাল এই ডিপ্রেশন সিন্ড্রোমের সবচেয়ে নিরাপদ, সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে এই অ্যান্টি ডিপ্রেশন SSRI গ্রুপের ড্রাগস। স্যার অনেক ধন্যবাদ, এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের সময় দিলেন। কিন্তু একটা প্রশ্ন লাস্ট আপনাকে করতে চাই, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের মতো একটি হাসপাতালে আপনি রয়েছেন, সরকারি হাসপাতালগুলোতে সব জায়গায় এই মনোচিকিৎসা বা মনোরোগের চিকিৎসা বা নিরাময়, সেটার পরিকাঠামো কি আছে? 23 বছর চাকরি করছি, কলকাতার ছেলে হয়ে প্রচুর জেলা ঘুরলাম। তা বাঁকুড়াতে কিন্তু সেই 1996 সালে প্রথম ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম সারা ভারতবর্ষের মধ্যে চালু হয়েছিল। কিন্তু আমাদের যে টোটাল 37টা মেডিকেল কলেজ আছে, তার মধ্যে মাত্র 8টি মেডিকেল কলেজে আমরা এখনও ইসিটি দিই। তার মধ্যে বাঁকুড়া মেডিকেল কলেজ একটা অন্যতম। এই ইসিটি মানে হচ্ছে ইলেকট্রোকনভালসিভ থেরাপি। আমরা রুটিন করে ওটি বুক করে যে সমস্ত সিভিয়ার ডিপ্রেশনের পেশেন্ট, তাদের ব্রেনে কারেন্টের চার্জ দেওয়া, যেরকম মডিফাইড অ্যানেস্থেসিয়া করে আমরা সেরকমভাবে দিই। পেশেন্ট তো সব জেলাতে, সব মানুষ, প্রচুর পরিমাণে মানসিক রোগী আসছে, প্রচুর ক্লিনিক চালু হয়, স্যাটেলাইট ক্লিনিকও আমাদের আছে। এছাড়াও যেগুলো টোব্যাকো সিজেশন ইউনিট আছে নেশা ছাড়ানোর জন্য, ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাকো মানে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের আন্ডারে আমরা ওএসটি প্রোগ্রাম মানে ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি, হেরোইন অ্যাডিক্টদের জন্য প্রচুর। নেশার জগৎ তো বিরাট, এবং তার জন্য আমি এর আগের একটা সেই জায়গায় ETF মানে অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, যেটা কিন্তু MOSJ মানে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের সাথে, নিমহ্যান্সের সাথে এবং PGI চণ্ডীগড়ের সাথে, এইমসের সাথে কোলাবোরেশন করে আমরা করেছিলাম। তাই এইগুলো আরও মানে সরকারি দিগন্ত উন্মোচিত হবে। তবে সরকারি জায়গায় একটাই সমস্যা আমাদের, সেই লাস্টেই বললো ম্যান আর মানি, মানে ম্যান পাওয়ারটা আর মানি। আজকে তুমি বিল্ডিং বানাচ্ছ কিন্তু ম্যান পাওয়ার নেই, তাহলে তো হবে না। তাই ম্যান পাওয়ারটা সেখানে ভীষণভাবে দরকার। যে পরিমাণ আসে, আমাদের দেশে সারা ভারতবর্ষে 12,000 মনোচিকিৎসক রয়েছেন, আর 143 কোটি জনসংখ্যা, 15 কোটি ভারতবর্ষী মানসিক সমস্যায় আক্রান্ত। 15 কোটি নয়, 60 কোটি পরিবার। কারণ আমি যদি একজনকে ঠিক করি না, 4 জনের একসাথে আশীর্বাদ আমরা পাই। এটা আমাদের সাবজেক্টের বৈশিষ্ট্য। দেখলেন তো, কত কিছু আমাদের অজানা ছিল, কত কিছু আমরা কম জানতাম।
এবং মানসিক স্বাস্থ্য, মানসিক সুস্থতাও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ভালো থাকতে হলে প্রয়োজন। তাই কিছু কিছু ভুল আজ থেকে আমরা আর করব না। তাহলে দেখবেন আমাদের মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে। তাই হেলথ প্লাস দেখতে ভুলবেন না। এবং শহরের সমস্ত সরকারি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকেরা, সিনিয়র ডক্টরসরা তারা বসছেন হেলথ প্লাসে সুপরামর্শ দিতে। তাই আজই প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। অনেক অজানা গুরুত্বপূর্ণ তথ্য খুব সুন্দরভাবে, সহজভাবে যদি বুঝতে চান, জানতে চান। ভালো থাকুন, সুস্থ থাকতে সঙ্গে রাখুন হেলথ প্লাস।